আরিশা নিচের দিকে মাথা রেখে দুদিকে দুলালো, অর্থাৎ হ্যাঁ। তখন নিশি সারাকে বলল সব ক্লিয়ার করে বলতে। সারাও বলল। সবটা শোনার পর সবাই থমকে বসে রইল। এতক্ষণ সবাই টুকটাক বিষয় জানলেও ভাবতে পারেনি সেদিনের রাতের কথাগুলো সিফাতও শুনেছে। শুধু শোনেনি, সেদিন সারা সিফাতের সামনেই আরিশার সঙ্গে কথা বলেছিল। এটুকু শুনতেই এক একজনের মুখ দেখার মতো। সবার কাছে এখন সবটা ক্লিয়ার। তাহলে এর জন্যই আরিশা এখানে আসতে চাইছিল না এবং কারো ফোনও তুলছিল না। এখন কথা হচ্ছে সিফাতের সামনে গেলে সিফাত তোকে কি করবে সেটা। তখন অর্থি বলল, ব্যাক্কেল গাধি, এই জন্য বলি ভেবেচিন্তে কথা বলতে। এখন কি করবি? সিফাত ভাইয়ার সামনে গেলে কি করবে তোকে? এমনিতেই উল্টাপাল্টা মেসেজ দিয়ে তাকে বিরক্ত করিস, তার উপর তারই বোনের সঙ্গে যুক্তি করে এসব ফোন দিয়ে এঁটেছিস। আর এসব ফুপিমনি জানলে তোকে বাঁচিয়ে রাখবে তো? এমনিতেই আরিশা ভয়ে নাওয়া খাওয়া জলাঞ্জলি দিয়েছে, তার উপর আজ বোনদের আক্রমণ। হ্যাঁ, ওকে কেউ বুঝছেই না। দুঃখে কষ্টে আরিশার গান গাইতে ইচ্ছা করছে। মনে মনে গান ধরার আগেই নীলি দুঃখী কণ্ঠে বলল, হায় রে আরিশা, তোর এখন কি হবে? নীলের সুর ধরে নিশি বলল। ওরে আরিশা, তোর কি হবে? তখন সাদিয়া বলল। আহারে বেচারি। সবাই কিছুক্ষণ চুপ থেকে একে অপরের দিকে তাকাতাকি করে হঠাৎই ঘর কাঁপিয়ে হুহা করে হেসে ওঠে। সেই হাসিতে আরিশা তরাক ভরকে যায়। সবার মজা দুষ্টমি দেখে সিজিয়াও না হেসে পারল না। নীলি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে পড়ল আরিশার ওপর। আরিশা সতর্ক চোখে অনিমার দিকে তাকিয়ে আরো অবাক হলো, কারণ সেও হাসছে। এবার আরিশাও সবার সাথে হেসে দিল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। বাড়ির ছেলেরা আদিলকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। মেয়েরা অনিমাকে শাড়ি পরাচ্ছে। বিয়েটা যেহেতু পারিবারিকভাবে, তাই তেমন কোনো আয়োজন নেই। আজ অনিমার সাথে অর্থি, নীলি, নিশি আর সিজিয়া শাড়ি পরেছে। আরিশা, সারা, সাদিয়া গাউন পরেছে। খান ম্যানশন থেকে সবাই আসলেও শিলা বেগম আসেনি। তার কাছে এসব বাড়াবাড়ি। অনিমাকে লাল জামদানি শাড়ি পরিয়েছে। হালকা সাজে অনেক মিষ্টি লাগছে তাকে। নিশি, নীলি নীল শাড়ি পরেছে। অর্থি পরেছে কালো সুতি শাড়ি, যেটার মোটা সোনালি পাড় রয়েছে। হাতে দুটো সিম্পল সোনার চুড়ি, নাকে নথ আর গলায় চেন। শাড়িটা অহনিব দিয়েছে 3 দিন আগে। অর্থির শাড়ি সামলাতে পারে না, যতবার পরেছে ততবার অঘটন ঘটেছে। তাই শাড়ি থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে সে। কিন্তু স্বামীর দেওয়া দ্বিতীয় উপহার, তাই অর্থি আজ আনন্দ নিয়ে শাড়িটা পরেছে। বিকাল টাইম। অনিমা আদিলের বিয়ে সম্পূর্ণ হয়েছে। অনিমা থ মেরে বসে আছে। তার কাছে সবটা স্বপ্ন লাগছে। আদিলের সাথে বিয়ে হয়েছে। আদিল তার হাজবেন্ড, বিশ্বাস হচ্ছে না। 3 বছর নিজের সাথে যুদ্ধ করলো। যে ছেলেটিকে মন থেকে মুছে ফেলতে চেয়েছিল, ভাগ্যের পরিহাস, সেই ছেলেই এখন তার স্বামী। অনিমা মনে মনে ভীষণ খুশি হলেও অপরাধবোধে সে এখন ভুগছে আদিলের সাথে 3 মাসের বাজে ব্যবহারের জন্য। অনিমার ভাবনার মধ্যে নিচ থেকে রুবি আহসান এসে বললেন অনিমাকে নিচে নিয়ে যেতে। তৎক্ষণাৎ অনিমাকে নিয়ে মেয়েরা নিচে নেমে আসলো। অনিব আদিলের পাশে বসে আজিম আহসানের সাথে কথা বলছিল। তখন তার নজর আটকায় সিঁড়ি ভেঙে আসা এক অপসরের দিকে। আহসান বাড়িতে আসার পর থেকে অর্থি ধরাছোঁয়ার বাইরে। আদিলকে আনার পরও সে প্রিয়তমা স্ত্রীর দেখা পায়নি। হয়তো অর্থি পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু একই তার জন্য এত সারপ্রাইজ অপেক্ষা করছে সে ভাবেনি। অহনিবের দেওয়া শাড়িটি গায়ে জড়িয়ে অর্থিকে অসম্ভব সুন্দর লাগছে। অহনিব হঠাৎ অনুভব করলো তার গলা শুকিয়ে আসছে, বুকও কাঁপছে। সে কি অসুস্থ হয়ে পড়ল নাকি? বউয়ের সৌন্দর্য দেখে স্বামী অসুস্থ হয়ে পড়ে বুঝি? ফুলসজ্জিত বিছানায় বসে আছে অনিমা। আদিলের ফ্ল্যাটে 2টা বেডরুম, সাথে অ্যাটাচ বাথরুম, একটা ড্রয়িং আর কিচেন আছে। আদিল
অনিমার সাথে রায়ান আর নিশি এসেছে। রাত 12টার বেশি আদিল এখনো রুমে আসেনি। নিশি অনিমাকে বসিয়ে দিয়ে গেছে তার রুমে। অনিমা গুমড়ে গুমড়ে মরছে দারুণ অস্বস্তিতে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরই রুমে আগমন ঘটে আদিলের। দরজা লক করার শব্দ অনিমা মাথা উঁচিয়ে চেয়ে দেখে তার সামনেই আদিল দাঁড়িয়ে। খুব চেষ্টা করে মুখ ফুটে কিছু বলার, কিন্তু মুখের কথা যেন তার হারিয়ে গেছে। অসহায় বোধ হয় নিজের। আদিল অনিমাকে পরখ করে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। অনিমা শুনল কিন্তু উঠল না বিছানা ছেড়ে। কথার সাথে সাথে শরীরের শক্তিও লোপ পেয়েছে তার। অনিমার হেলদোল না দেখে আদিল আবার বলল, অনেক ফ্রেশ হয়ে আসো, ঘুমাবে না? কত রাত হয়েছে দেখেছো? অনিমা এবার ডুকরে কেঁদে উঠল। কান্নার শব্দ আদিলের কানে আসতেই দ্রুতগতিতে এগিয়ে বিছানায় বসে অনিমাকে শোধালো। কি হয়েছে অনি, কাঁদছো কেন? অনিমা ভাঙা ভাঙা স্বরে উচ্চারণ করলো, সরি, সরি কেন? তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। আদিল অবাক হলো অনিমার তুমি সম্বোধন শুনে। এতদিন পর অনিমা আবার তুমি করে বলছে। আদিল হাত বাড়িয়ে অনিমার নরম কোমল হাত দুটো ধরে বলল, এটা আমার পাওনা ছিল অনি। আমি তো তোমাকে আঘাত করেছিলাম, তোমার কোমল হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিলাম। সেটার কাছে তোমার এই ব্যবহার কিছুই না। এভাবে বলো না প্লিজ। আচ্ছা বলবো না, এখন বলো, রাগ অভিমান কমেছে? অনিমা আদিলের ধরে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে বলল। অনেক আগে। আদিল মুচকি হেসে বলল, তাই? তা কত আগে? সেদিন আমাদের লাস্ট দেখা হয়েছিল। আমিও জানতাম আমার অনির অভিমানের পাহাড় ভেঙেছে, তাই তো সাহস করে বিয়ের প্রস্তাব রাখতে দেরি করিনি। অনিমাও মুচকি হাসল। আদিল অনিমার আবদ্ধ করে রাখা হাতে প্রগাঢ় ভালোবাসার ছোঁয়া দিয়ে বলল, চল ফ্রেশ হয়ে আসি। আকাশে মেঘ জমেছে, ঝড় হাওয়া বইছে, এখনো বৃষ্টি নামেনি। তবে অর্থির মনে বৃষ্টি নেমেছে, আর তা হলো কষ্টের বৃষ্টি। মুখটা ভার করে খান ম্যানশনে তার বরাদ্দকৃত স্বামীর রুমে এগিয়ে যাচ্ছে সে। ও বাড়ি থেকে খান ম্যানশনের সবাই ঘণ্টাখানিক হলো ফিরেছে, শুধু অহনীব বাদে। অর্থি মন খারাপ করে আছে অহনীবের না ফেরার জন্য নয়, বরং তার এড়িয়ে চলার জন্য। অনিমাকে নিচে নিয়ে আসার পর অনেকভাবে অহনীবের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে অর্থি। সে শাড়ি পরেছে তার জন্য, হালকা সেজেছে, অথচ মানুষটা অর্থিকে পাত্তাই দিল না। তার ওপর কি করলো? অর্থির কথা বলার জন্য এগিয়ে যেতেই অহনীব জরুরি কাজের বাহানা দিয়ে আহসান বাড়ি থেকে বেরিয়ে গেল, আর ফিরল না। অর্থির তখন খুব মন খারাপ হয়েছিল, কিন্তু পরক্ষণেই যখন মনে পড়ল সারার বার্থডেতে অহনীব বলেছিল শাড়ি পরে যেন তার সামনে না যায়, তখনই অর্থি চমকে গেল। তাহলে কি অহনীব রাগ করেছে? এই জন্যই অর্থিকে এড়িয়ে চলে গেল। কিন্তু অহনীব যদি রাগই করবে, তাহলে নিজে কিনে এনে দিল কেন? অর্থি তো অহনীবকে খুশি করতেই শাড়ি পরেছে। অর্থির তখন মনে চেয়েছিল হাত পা ছড়িয়ে কান্না করতে, সেই সাথে শাড়ি খুলে ফেলে দিতে, কিন্তু এমন করা যেত না বিধায় ধৈর্য ধরে ছিল। কিন্তু এখন রুমে ঢুকে আগে এই শাড়ি খুলবে ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করলো সে। পায়ের নিচে নরম কিছুর অস্তিত্ব পেয়ে অর্থি চমকিত দৃষ্টি ফেলল পায়ের দিকে। পায়ের নিচে কাঠগোলাপের রাস্তা দেখে অর্থি ভীষণ অবাক হলো, তবে মুহূর্তেই সে অবাক আরও বড় আকারে পরিণত হলো যখন দেখল পুরো রুমে কাঠগোলাপে মোড়ানো। অর্থি দরজা লক করে ধীর পায়ে হেঁটে রুমটার সাজসজ্জা দেখল। বেড রাখার সামান্য উঁচু 3 ধাপের সিঁড়িতে ক্যান্ডেল জ্বালানো, সাথে কাঠগোলাপ রাখা। বিছানাটা ক্লিন হলেও তার চারপাশটা কাঠগোলাপের সমাহার। কিছু একটা খেয়াল হতেই অর্থি বিছানায় এগিয়ে গিয়ে দেখল কাঠগোলাপের গহনা। অর্থির চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। মুহূর্তেই সকল মন খারাপ অভিমান দূরে কোথাও পালিয়ে গেল তার। হাত বাড়িয়ে গহনাগুলো ছুঁতেই পেল
শুভ্র কাগজের চিরকুট। চিরকুটটা মেলে পড়তে লাগলো অর্থে। প্রীতম স্ত্রী, সরি তুমি একা রেখে চলে আসার জন্য, কিন্তু কী বা করতাম বলো? তোমার অঙ্কে জড়ানো শাড়ি পরিহিত চোখ ঝলসানো রূপ দেখার ধৈর্য আমার ছিল না। তোমার এই রূপ দেখে কেন যেন বারবার আমি অসুস্থ হয়ে যাই। আজও হয়েছে, ভীষণভাবে ঘায়েল হয়েছে। এখন আমি বাঁধন হারা নদীর স্রোতের মতো, যে ক্রমে বেসামাল হয়ে পড়েছে। আমাকে যেহেতু তুমি বেসামাল করেছ, তাই সামাল দেওয়ার দায়িত্বটাও তোমায় নিতে হবে। এই গহনাগুলো পরে নিজেকে তৈরি করো। অবশ্যই তার আগে উঁচু করবে। আমাদের নতুন জীবনের সূচনা আল্লাহর ইবাদত দিয়ে শুরু করতে চাই। আমার বেসামাল রাজ্যে স্বাগতম তোমায়। চিরকুটটা পরেই অর্থির চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অর্থি কি ভেবেছিল আর কি হচ্ছে? অর্থির ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে। এই চিরকুট পরে অহনীবের সামনে দাঁড়ানোর মতো সাহস নেই তার। অর্থি খাটের ওপর বসে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। দোনমনো করে অজু করে এসে গহনাগুলো পরে নিল। মাথায় ফুলের টিকলি পরে আয়নায় চোখ যেতেই অর্থি থমকে গেল। আয়নার বিপরীতে বারান্দার দরজার সাথে কাঁধ ঠেকিয়ে দুহাত আড়াআড়িভাবে বুকে রেখে ভাঁজ করে দাঁড়িয়ে আছে অহনীব। তার মানে অহনীব এতক্ষণ এখানেই ছিল। ইস, অর্থি আজ লজ্জায় শেষ হয়ে যাবে। হঠাৎই দৃষ্টি আটকালো অহনীবের ঠোঁটে। ঠোঁটের কোণে তার মিষ্টি হাসি ঝুলছে। মুহূর্তের মধ্যে সকল লজ্জা অস্বস্তি দূরে ঠেলে ড্যাব ড্যাব করে অহনীবকে সে দেখছে। অহনীব ব্ল্যাক রঙের পাঞ্জাবি আর সাদা ধবধবে পাজামা পরে আছে। দেখতে কি অমায়িক সুন্দর লাগছে। তার সাথে ঠোঁটের কোণে মিষ্টি হাসি সেই সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি করেছে। অর্থের ভাবনার মধ্যেই অহনীব কাছে এসে একটা বড় হিজাবে অর্থিকে মরিয়ে দিতে দিতে বলল, আগে নফল নামাজ আদায় করে নেই, তারপর না হয় সারা রাত প্রেমের বর্ষণ করব। অর্থের ঘোর কাটল। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অহনীব তা দেখে নিঃশব্দে হাসল। বাহিরে বৃষ্টি পড়ছে, সেই সাথে ঝড়ো হাওয়া মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিবেশকে ঠান্ডায় আচ্ছন্ন করে দিল। কিছুক্ষণ আগে কারেন্ট গিয়েছে, তবে রুম অন্ধকার হয়নি, বরং ক্যান্ডেলের আলো আর সজ্জিত ফুলগুলো অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। অর্থি রুমের কোণে জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তখন অহনীব পেছনে এসে এক হাতে খোপা করা চুলগুলো খুলে দিয়ে অর্থিকে নিজের দিকে ঘোরালো। কাঠগোলাপের কানের দুল, টিকলি, চুড়ি, মালা পরে অর্থিকে কাঠগোলাপের রানী লাগছে। অহনীব মোহনীয় দৃষ্টিতে চেয়ে থাকলেও অর্থির দৃষ্টির মেঝেতে। অহনীব ঠোঁট ছোঁয়ালো অর্থির ললাটে। কোমরে হাত রেখে নিজের অতি নিকটে আনলো অর্থিকে। অর্থির দৃষ্টি তখনও মেঝেতে নিবদ্ধ। অহনীব সামান্য নিচু হয়ে অর্থির কানের কাছে মুখ নিয়ে আবেগ ভরা কণ্ঠে বলল, প্রীতম স্ত্রী, তোমার শাড়ির ভাঁজে ভাঁজে আমাকে রাখতে চাই, তোমার গায়ের গহনার মতো আমাকে জড়াতে চাই। তুমি আজ আমার বেসামাল রাজ্যে, আমার ভালোবাসার রাজ্যে ভাসিয়ে নিয়ে যেতে চাই। আমি তোমাকে চাই, তুমি কি তোমায় দেবে আমায়? অর্থি অহনীবের প্রতিটা শব্দ উচ্চারণে কেঁপে কেঁপে উঠছিল। কানের কাছ ঘেঁষে কাঁধের ওপর উষ্ণ নিঃশ্বাস পড়ছে, সেই সাথে অর্থির শরীর অসাড় হয়ে আসছে। অহনীব মধ্যকার দূরত্বটুকু ঘুচিয়ে অর্থিকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, বউ দেখে এখনই লজ্জায় মুখ তুলছে না, তাহলে কাঠগোলাপময় প্রেমের বর্ষণ হবে কি করে বলো তো? কুষ্টিয়াতে স্বামী সহ খাবি বলে আমাকে কি নাস্তানাবুটাই না করেছিলে, আর আজ এভাবে গুটিয়ে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে বলো? অর্থি অহনীবের লজ্জাজনক কথাবার্তা নিতে না পেরে অহনীবের বুকেই মুখ লুকালো। অহনীব হেসে উঠল অর্থির কাণ্ডে। চোলের ওপর ঠোঁট ছুঁয়ে এক ঝটকায় কোলে তুলে মুচকি হেসে বলে, চলো নতুন ভোরের সূচনা করা যাক। ধরনের বুকে সূর্যমামা তার উত্তাপ আলো ছড়িয়ে দিয়েছে। রাতের ঝুম বৃষ্টির পর এই সোনালি রোদের আলো অঢেল সৌন্দর্য প্রকাশ করছে। সে সৌন্দর্যই অহনীব বাহিরে তাকিয়ে দেখছে আর অনুভব করছে নতুন দিনের নতুন সুখ। এক পলক চাইল বুক পাজরে মুখ লোকানো নারীটির দিকে। কত শান্তির ঘুম সে দিচ্ছে। অহনীব ডান হাত দিয়ে অর্থির কপালে পড়ে থাকা এলোমেলো চুল সরিয়ে দিল। তারপর
আর একটু টেনে অর্থিকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। অর্থিও নড়ে চড়ে উঠে বিড়াল ছানার মতো আরও গুটিয়ে গেল অহনীবের সান্নিধ্যে। রাতে অহনীবের বেসামাল আচরণ নিতে না পেরে অর্থি ক্রমেই নেতিয়ে পড়েছিল। অহনীব তখন প্রিয়তমা স্ত্রীকে সামলে নিয়েছে। অর্থিও এই প্রথম শক্ত মনোবলের পুরুষের অস্থিরতা দেখছে। দুজন দুজনের পরিপূরক যেন। অর্থির জ্বর এসেছিল শেষ রাতের দিকে, তাই দুজন একসাথে শাওয়ার নিয়ে অর্থিকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। অর্থি অবশ্য অর্ধচেতন ছিল। ফজরের নামাজটাও অহনীব একাই আদায় করেছে। নামাজ শেষে অর্থিকে বুকে নিয়ে শুয়ে আছে। আজ যেন তার জীবনের অন্যতম সেরা দিন। মনটা আনমনেই খুশি খুশি লাগছে। এসব ভাবতেই ফোনের টুংটাং শব্দে ধ্যান ভাঙে তার। ফোন হাতে নিয়ে দেখে দিনয় মেসেজ দিয়েছে। গত সপ্তাহে চট্টগ্রাম যাওয়ার কথা থাকলেও সে যায়নি অর্থিকে রেখে। সেজন্য বাবা ফয়সাল খান গিয়েছিল। সেই প্রজেক্টের ফাইনাল মিটিং হবে কাল। তার ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে দিনয়। অহনীব মেসেজ অপশন থেকে বেরিয়ে টাইম দেখল 8টা 20। গরম অনুভব করতেই অর্থি ঘুম ছুটে গেল। পিট পিট করে তাকিয়ে দেখল সে মোটা ব্ল্যাঙ্কেটের নিচে। আস্তে আস্তে উঠে বসতে চোখ আটকালো দেয়ালে ঝুলন্ত ঘড়িটার দিকে। কটা বাজে দেখতেই চোখ লাফ মেরে কপালে উঠে গেল। 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। তাড়াহুড়ো করে নামতেই রাতের কথা মনে পড়ল। তৎক্ষণাৎ স্থির হয়ে গেল অর্থির চঞ্চল মনখানি। সে খেয়াল করল অহনীব রুমে নেই। এই সুযোগে সে রুম থেকে বের হয়ে নিচে যাবে, কিন্তু বিধিবাম অর্থি নামার প্রস্তুতি নিতেই অহনীব দরজা ঠেলে রুমে প্রবেশ করে। অর্থি কি করবে, কোথায় লুকাবে ভাবতেই আবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ল। অহনীব থ হয়ে গেল অর্থির কাণ্ড দেখে। বেশ কিছুক্ষণ পর হবার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে অর্থি মাথা উঁচিয়ে হালকা চাইতেই দেখল অহনীব একদম বিছানায় ঘেঁষে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। অর্থি আবারও মাথা ঢুকতেই অহনীব খট করে ব্ল্যাঙ্কেট ধরে বলে, এই, তুমি আমার লুকোচুরি খেলছো কেন? দেখি ওটা তো, জ্বর আছে কিনা চেক। বলতে অহনীব থেমে গেল। হঠাৎই ঠোঁটে ভেসে উঠল দুর্বোধ্য হাসি। ব্ল্যাঙ্কেট ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বউ কি করছো? অর্থি কিছু বলল না। অহনীব আবার বলল, বউ ব্ল্যাঙ্কেটে নিচে আসে, আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। তৎক্ষণাৎ অর্থি আতকে বলে উঠল। না। অহনীব হাসি চেপে রেখে বলল, প্লিজ বউ, একটু প্রেম করব। একদম না। অহনীব একটু মন খারাপের ভান করে বলল, একদিনে তুমি এরকম কিপটে শুয়ে গেলে বউ? তুমি তো সারাটা স্বামী সোহাগ খেয়েছ, আমি এবার বউ সোহাগ খাবো, তাই জন্য তো আজ অফিস মিস দিয়েছে। অর্থি এবার কেঁদেই দিবে। চোখ মুখ কুঁচকে জোর খাটিয়ে বলল, অসভ্য লোক, যান এখান থেকে, না হলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। অহনীব অবাকের ভান করে মুখ হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এটা কি বলছো বউ? সংসার শুরু করার আগেই তুমি বাবার বাড়ি যাওয়ার ভয় দেখাচ্ছ আমায়? অর্থি মুখ ফুলিয়ে চাইল অহনীবের দিকে। অহনীব যে অভিনয় করছে তা বেশ অর্থির জানা। অহনীব অর্থির ফুলানো গাল দুটো টিপে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নিচে যাও, আমি নিচে আছি। অহনীব রুম ত্যাগ করতেই অর্থি দুহাতে মুখ ঢেকে ফেলল। ইস, এত লজ্জা লাগছে কেন ওর? ও বোধহয় এবার লজ্জায় মারা যাবে। অনিমা আদিল এসেছে খান ম্যানশনে। আজ তারা এখানে থাকবে, কাল আহসান বাড়ির সবাই এসে ওদেরকে ও বাড়ি নিয়ে যাবে। অনিমা, রেহানা খান, সিজিয়া, শিলা বেগম লিভিং রুমের সোফায় বসে গল্প করছে। তখন গুটি গুটি পায়ে উপস্থিত হলো অর্থি। অর্থি আজও শাড়ি পরেছে। এই তো কিছুক্ষণ আগে চেঞ্জ করে হলুদ রঙের শাড়ি পরেছে। মাথায় হলুদ শাড়ির লাল পাড় দিয়ে ঘোমটা দেওয়া। একদম নতুন বউয়ের মতো লাগছে ওকে। অর্থি ধুকপুক ধুকপুক স্পন্দন নিয়ে সতর্ক চোখ আশেপাশে বুলিয়ে দেখল কোথাও অহনীব নেই। শান্তির নিঃশ্বাস ফেলে সামনে তাকাতে ভরকে গেল সে, কারণ সামনে বসা 5 জোড়া চোখ তার দিকেই তাক করা। অর্থি মনে মনে সাহস জুগিয়ে সালাম দিল সবাইকে। এরপর
অনিমা আর রেহানা খানের মাঝখানে বসতেই হেনা খান বললেন, ও আমার আপুর বউ, তোর নাকি জ্বর আইছে, অসুস্থ নাকি তুই? তাহলে এখন নিচে আইলি কেন? কি লাগতো কইতি, চুমকি দিয়ে আইতো। অর্থি মিষ্টি হেসে বলল। আমি এখন সুস্থ আছি দাদুমণি, সমস্যা নেই। রেহানা খান আবার বলল, আচ্ছা, তা রাতে ঘুম কেমন হইল? এ প্রশ্ন শোনা মাত্রই অর্থির লজ্জায় লাল টুকটুকে হয়ে গেল। এ বাসায় আসার পর থেকে হেনা খান প্রতিদিন সকালে নিয়ম করে এ কথা জিজ্ঞাসা করে। অর্থিও স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কিন্তু আজ তো বিষয়টা স্বাভাবিক না। হেনা খান অর্থির লজ্জারাঙা মুখ দেখে হেসে বললেন, যাক, আমার প্রশ্ন এবার সার্থক হইল। অর্থি অবাক হয়ে গেল হেনা খানের কথায়। সে আজ বুঝতে পারল হেনা খান কেন প্রতিদিন এ কথা জিজ্ঞাসা করতেন। কিছুক্ষণ বাদে সেখানে আগমন হয় অহনীপ আর আদিলের। অহনীপ অর্থিকে দেখে থেমে যায়। অহনীপকে থামতে দেখে আদিলও পা থামিয়ে দাঁড়িয়ে যায়। অহনীপ বাঁকা চোখে অর্থির দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। অর্থিকা, আমাকে জ্বালাতন করতে আবারই শ্বাস দিয়েছ? বোকা মেয়ে, ভুলে যাচ্ছ আহনিফ খান চলে না, তোমাদের বেসামাল হয়ে সে সাথে তোমাকে বেসামাল করে তোলে। ব্যাপার না, আজ তো সারাদিন বাসায় আছে। ভেবেই বাঁকা হাসি দিল অহনীপ। অর্থি সে হাসির মানে বুঝতে বুঝতে থতমত খেল। আদিল মিয়া বিবির চোখে চোখে কথা বলা দেখে গলার স্বর নামিয়ে বলল, কিরে বন্ধু, বিয়ে করলাম আমি, রোমান্স করছিস তোরা, এটা কেমনে? দেখ, তোর বউ ওরফে আমার একমাত্র শালীকে একদম নতুন বউ হয়ে বসে আছে। অহনীপ অর্থির দিকে তাকিয়ে বলল। আমার বউ সবসময় নতুন। এরপর আদিলের দিকে চোখ রেখে বলল, তোকে ধরে বেঁধে বিয়ে দিয়েছে কি আমার রোমান্সে ডিস্টার্ব করার জন্য? আদিল ভাব দেখিয়ে বলল, হ্যাঁ, রোমান্স আমিও করবো, দেখিস। না, দেখবো না। তোর বউ আমার শালি লাগে না যে তোর মতো নাক ঢুকিয়ে বসে সবকিছুতে বাগড়া দেব। দূর যা, তুই সবসময় সিরিয়াস মুডে থাকিস কেন? আল্লাহ জানে আমার হলা হলা শালিটাকে তোকে পালবে কি হবে। অহনীপ এবার অধর কোণে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, এই যে এখন যেমন শাড়ি পরে পালছে, ঠিক সেভাবেই। আদিল বুঝল না অহনীপের কথা, বোকার মতো চেয়ে রইল অহনীপের দিকে। তখনই অহনীপ বলল, অর্থিকা, আমার জন্য এক মগ কফি নিয়ে আসো, আমি রুমে যাচ্ছি। অর্থি সোফায় বসে থেকেই হোঁচট খেলো, যাকে বলে মনে মনে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়া। নিজের ওপরেই এখন ওর রাগ হচ্ছে। কে বলেছিল অহনীপকে জব্দ করার জন্য শাড়ি পরতে? এখন হলো তো। এই জন্যই কবি বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওর থেকে অনিমা বসে থাকতে দেখে বলল, কি রে, যা ভাইয়া কফি চাইলো না? অর্থি মুখ ফুলিয়ে বলল। যাচ্ছি। অর্থি কিচেনে যেতেই সিজিয়া উঠে রুমে চলে গেল। শিলা বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলেন। সিজিয়া এতক্ষণ সব দেখছে। অর্থি অহনীবের চোখে চোখে কথা বলা, অর্থির লজ্জারাঙা মুখ সবকিছু সিজিয়ার বুকে দহন যোগান দিচ্ছিল। মেয়েটা মোহর বসে অহনীবকে চাইলেও ভালোবেসেছিল, তাই তো সে ভালোবাসা এখন নীরবে পোড়াচ্ছে তাকে। মেয়ের বিষণ্ণ মুখ দেখে শিলা বেগমের বুকে হাহাকার হয়, কিন্তু অর্থের কথা মনে পড়তেই তা অগ্নিশিখার রূপ নেয়। পরের দিন দুপুরের পরই আহসান বাড়ির সকল সদস্য ভিড় জমালো খান ম্যানশনে। আদর আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখছে না ফয়সাল খান। বড়দের কথাবার্তা, ছোটদের আড্ডা, সব মিলিয়ে খান ম্যানশন মুখরিত। তবে এত এত মানুষের ভিড়ে কোথাও আরিশা নেই। আরিশা কোথায় থাকতে পারে ভাবতেই সিফাত পা চালালো সারার রুমে। দরজা ভেতর থেকে লক করা দেখেই তার বোঝা হয়ে গেল আরিশা এই রুমে দরজা আটকে বসে আছে। সিফাতের মুখোমুখি হবে না দেখে আরিশা এসে রুমে ঢুকে বসে আছে। কিন্তু আরিশা যা চাইছে তা কি সম্ভব? যেখানে জম সিফাত খান স্বয়ং এসে দাঁড়িয়েছে আরিশার দুয়ারে। দরজায় ঠক ঠক আওয়াজ হতে কে হতে পারে জানতে আরিশা জিজ্ঞাসা করল, কে? উত্তর না দিয়ে ফের শব্দ হতে আরিশা আবার বলল, সারা? এবারও শব্দ ছাড়া কিছুই কানে এলো না আরিশার। চরম বিরক্ত নিয়ে দরজা খুলে সিফাতকে দেখে থ হয়ে গেল।
দ্রুত বেগে আটকাতে ধরতেই সিফাত এক হাত দিয়ে দরজা ঠেলে দিয়ে ভেতরে ঢুকে দরজা লক করে দিল। আরিশা ভয়ে কেঁপে উঠল। এবার কি সিফাত মারবে ভাবতেই আরিশার হাত আপনা আপনি গালে চলে গেল। শেষে ত্রাসের হাতে উত্তম মাধ্যম খেয়ে সিরিয়াস ত্রাস সিরিয়াস বাসে পরিণত হবে। আরিশার কলিজা ধুয়ে কান্না আসতে চাইল, কিন্তু তার আগে সিফাতের রামধমক কানে আসলো তার। এই মেয়ে, সোজা হয়ে দাঁড়াও। এক ধমকেই আরিশা সোজা হয়ে গেল। গালে হাত দিয়েছো কেন? হাত নামাও। ফের ধমকে আরিশা হাতও নামিয়ে নিল। সিফাত বলল, বেশি পাকনি হছো না? ফোন করে সব উল্টাপাল্টা বলে বেরো, তোমার মা বাবা জানে? আরিশা মাথা নাড়িয়ে না বলল। তাহলে তো বলতে হবে, তাদের জানা উচিত মেয়ের এত সুন্দর চিন্তাধারার কথা। আরিশা কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ না, প্লিজ। প্লিজ। সিফাত মুখ কুচকে বলল। স্টুপিড। আরিশা বলল, আব্বু আমাকে বলবেন না প্লিজ, তারা জানলে আমাকে বিয়ে দিয়ে দেবে। তো সমস্যা কোথায়? তুমি তো বিয়ে করতেই চাও। চাই তো, কিন্তু বুড়ো চাচাকে চাই না। বুড়ো চাচা? হ্যাঁ, বুড়ো চাচা। আম্মু বলেছে যদি ঠিকঠাক লেখাপড়া না করে বাতরামি করি তাহলে রাস্তার ধারে বসা লাল দাঁতওয়ালা চাচার সাথে বিয়ে দিয়ে দিবে। আমি বুড়ো চাচাকে বিয়ে করতে চাই না। বলে আরিশা কেঁদে দিল। সিফাত হতভম্ব হয়ে গেল আরিশার কথা শুনে। আরিশা কেঁদে কেঁদে আবার বলল, আপনি প্লিজ বকবেন না, মারবেন না। আমি আর আপনার উপর ক্রাশ খাবো না, কারো ওপরেই খাবো না। এখন থেকে নিয়মিত ভাত খাবো। সিফাত আরো অবাক হলো। এই মেয়ে কি সব বলছে, পাগল টাগল হলো নাকি? আই চুপ করো, দামড়া মেয়ে হয়ে ভ্যাবা করে কাঁদছো, লজ্জা করে না? আরিশা থেমে গেল। বয়স কত তোমার? হ্যাঁ, এখন এই বয়সে এসব উল্টাপাল্টা চিন্তা নিয়ে ঘুরে বেড়াও। আর বয়স হলেও কি না হলেও কি, তোমার বুদ্ধি তো হাঁটুর নিচে, ওটার জীবনে মাথায় উঠবে না। আরিশা সহজ স্বীকারোক্তিতে বলে। আম্মু আর অর্থিপু তাই বলে। সিফাতের ইচ্ছে করলো আরিশার মাথায় একটা বাড়ি মারতে, কিন্তু তেমন কিছু না করে ফের জিজ্ঞাসা করলো, তোমার ক্রাশ কয়টা? আরিশা খুশি মনে বলল, অনেকগুলো। জানেন, আজকে আসার সময় একজনের উপর ক্রাশ খেয়েছি। সিফাতে কথা শুনে তেড়ে গেল আরিশার দিকে। আরিশা সিফাতকে তেড়ে আসতে দেখেই তাড়াতাড়ি পিছিয়ে গেল। সিফাত আরিশার এক হাত দূরত্বে দাঁড়িয়ে ক্রোধ সম্পূর্ণ গলায় বলল, একটু আগেই না বললে আর কখনো ক্রাশ খাবে না? এখন থেকে আর খাবো না। শিওর? আরিশা দ্রুতগতিতে মাথা নাড়িয়ে বলল, একদম। শুধু সিরিয়াস ক্রাশ বাদে আর একটাও যেন ক্রাশের কও না থাকে। যদি কখনো শুনেছি কারো দিকে ক্রাশ নজরে তাকিয়েছো, তাহলে তোমার ওই দুটো চোখ তুলে আমি তোমার ক্রাশদের গুলিয়ে খাওয়াবো। আরিশা বড় বড় চোখে তাকিয়ে রইল সিফাতের দিকে। সিফাত কি বলল, কেন বলল, ওর বোধগম্য হলো না। সিফাত আরিশার অবুঝপানা চোখ দেখে বিড়বিড় করল, এই প্যারার জন্য জীবনে প্রেম করলাম না, কিন্তু কি হলো, শেষ পর্যন্ত হাঁটুর বয়সী ক্রাশ পাগলি প্রেমে পড়লাম। বলি মেয়ে, কি দুনিয়াতে একটাই ছিল আমার জন্য? সিফাত, তোর প্যারাহীন জীবনের মাগফিরাত কামনা করছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আরিশা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিফাত কি বলল, বিড়বিড় করে বলা সবটাই আরিশার কানে এসেছে। কাছাকাছি দাঁড়িয়ে থাকায় আরিশার শুনতে সমস্যা হয়নি, তবে এখন হবে সমস্যা। এখন যে আরিশা অজ্ঞান হয়ে পড়ে যাবে, ওকে ধরবে কে? নায়ক তো নেই। সে নিজের প্যারাহীন জীবনের মাগফিরাত কামনা করে চলে গেল। এখন আরিশা অজ্ঞান হয়ে পড়ে গেলে যদি মাজা ভেঙে যায় তখন কি হবে? আর কি হবে ভাবা হলো না আরিশার, কারণ বাকিটা ভাবার আগেই আরিশা জ্ঞান হারিয়ে ফ্লোরে চিৎপটাং। নরম তুলতুলে বিছানায় শুয়ে আরিশা গোলচোখ করে সবাইকে দেখছে। সারার রুম এখন আমজনতায় ভর্তি। ও সরি, আমজনতা নয়, পরিবার জনতা হবে। এক রুমে সুবিধা করতে পারছে না বিধায় অনেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই ওর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? তার উপর মায়েরা খায়া ফেলুম লুক দেখেই আরিশার বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। টপ করে সবার এখানে আসার কারণটা মনে পড়ে গেল। ও তো জ্ঞান হারিয়ে ফ্লোরে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল। তাহলে কি সে খবর পেয়ে সবাই এসেছে এখানে? কিন্তু ওর মাজা ভেঙে গিয়েছে নাকি? তড়িৎ গতিতে দাঁড়িয়ে হেলে দূরে দেখল না, মাজা ঠিক আছে। আতিফা বেগম মেয়ের হেয়ালি কাণ্ড দেখে ধমক দিলেন, এত বাদরামি করিস কেন তুই?
বিছানা রেখে ফ্লোরে ঘুমিয়েছিলে কেন? আরিশা অবাক হয়ে বলল, আম্মু কি বলছো? আমি ফ্লোরে ঘুমাতে যাব কেন? আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। চুপ, বেয়াদব মেয়ে। সারাদিন উল্টাপাল্টা মুভি দেখবে আর যেখানে সেখানে শুয়ে সেগুলার ডায়লগ ছাড়বে, তাও আবার ঘুমিয়ে ঘুমিয়ে। আরিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে তার আম্মু? আরিশা অবচ্ছরে বলল, আম্মু তুমি ঘুম আর জ্ঞান হারানোর তফাৎ গুলিয়ে ফেলেছো। আতিফা বেগম কিছু বলতে যাবে তখনই রিতা খান থামিয়ে বলল, থাক আপা, কিছু বলবেন না, ছোট মানুষ, শরীর হয়তো খারাপ তাই এমন করছে। আতিফা বেগম সৌজন্যতার খাতিরে থেমে গেলেন, কিন্তু মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে তাকে শাসিয়ে বের হয়ে গেলেন রুম থেকে। আরিশা যখন জ্ঞান হারায় তখন সারা আরিশার এ অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সবাইকে জড়ো করে। রুম থেকে সবাই বের হতেই দরজার বাইরে থেকে বর্ণ পা বাড়ায় রুমে ঢোকার জন্য। তখন নীলি বর্ণকে আটকায়। এই একদম পা বাড়াবেন না। বর্ণ পা থামিয়ে ভ্রুকুচকে বলে, কেন? এই রুমে আপনার কোনো কাজ আছে নাকি যে আপনি যাচ্ছেন? আজব, কাজ থাকবে কেন? আমি আরিশাকে দেখতে যাচ্ছি। সেজন্যই যেতে দেব না আপনাকে। আপনার ভাই এসে কি না কি করেছে আল্লাহ জানে। কি যা তা বলছো? আমার ভাই কি করবে ওকে? কি করবে না করেছে সেটা আপনার ভাই সিফাত জানে। ওকে গিয়ে জিজ্ঞেস করেন যান। তখন আমি দেখেছি এই রুমের দরজা খুলে বের হতে, আর উনি যাওয়ার মিনিট খানেক পরেই সারা ডাকলো সবাইকে। আরিশার বেশি উত্তেজনা বা ভয় ছাড়া কখনো এমন হয় না। বর্ণ হতভম্ব হয়ে গেল নীলির কথা শুনে। সিফাত এসেছিল এই রুমে, তারপরে আরিশা ভয় পেয়েছে। কিন্তু কেন? ওকে কি মেরেছে? না, মারবে না। আরিশাকে যেহেতু মনে ধরেছে সেহেতু ওর গায়ে হাত ওঠানোর প্রশ্নই আসে না। তাহলে কি এমন হলো? ভাবতে ভাবতেই ফের নীলির কথা বর্ণর কানে এলো। আমি শিওর সিফাত ভাই উল্টোপাল্টা কিছু করেছে। আমি তো সিফাত ভাইকে ভালো ভেবেছিলাম, কিন্তু উনি তো মোটেও ভালো লোক না। বর্ণ এবার কপালে ভাঁজ ফেলে চোখ মুখ কুঁচকে বলল, কি সব চিন্তা তোমার? সারাদিন কি এগুলাই ভাবো? এবার মনে হয় তোমাকে সত্যি সত্যি পাবনায় রেখে আসতে হবে। ক্রমে নীলি রেগে লাল হয়ে গেল। কটমট করে বলল, বেশি বাজে বকলে না মাথায় বাড়ি মেরে একদম উগান্ডা পাঠিয়ে দেবো। আই, আপনি উগান্ডা থেকে এখানে টপ পালেন কিভাবে বলেন তো? আই এম শিওর তুমি এবার 100% পাগলি হয়ে গেছো। নীলি চেঁচিয়ে উঠল, আবার বাজে কথা? রাফসান বর্ণ খান অল টাইম ঠিক কথা বলে। তাছাড়া পাগলিকে নিজ মুখে স্বীকার করেই সে পাগলি। বলে দরজা থেকে সরে নিজ রুমের দিকে পা বাড়িয়ে আবার বলে, সিফাত আরিশাকে কিছু করেনি, তবে তুমি একটা ছেলের সতীত্ব হরণ করেছো, এটা শুনে রাখো। বলেই চোখ টিপে বাঁকা হেসে চলে গেল বর্ণ। নীলি আহম্মক বনে গেল। বর্ণর কথা সে বুঝেনি। ছেলেদের সতীত্ব আবার কেমনে হরণ করে ভাই? কিছু একটা ভেবে বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো নীলি। উদ্দেশ্য আরিশা থেকে সবকিছু শুনবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আসান মঞ্জিলের সকল দায় দায়িত্ব অর্থিরাতে হস্তান্তর করব। এছাড়াও উত্তর পাশের জমিতে স্কুল আর আশ্রমের কাজ ধরব এই মাসেই। আতিফের ইচ্ছা আশ্রমটা আরও বড় করবে, আমিও সাইট দিয়েছি। এরপর খুব তাড়াতাড়ি আমাদের দেখা নাও হতে পারে, তাই এই বিষয়ে আজই সমাধান করা ভালো মনে হয়। এখন বলো তোমার কি মত? আজিম আহসান অহনিবের উদ্দেশ্যে বললেন। অহনিব আতিফ আহসানের সোফার পেছনে দাঁড়ানো অর্থের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, অর্থিকা, তুমি কিছু বলতে চাও? অর্থে যেন এই অনুমতিটার অপেক্ষা ছিল। এতগুলো বড় মানুষের মাঝে হুট করে নিজের মতামত পোষণ করা বিয়াদবি দেখায়। যদিও অর্থের বিষয়ে কথা হচ্ছে, তারপরেও অর্থি আগ বাড়িয়ে কিছু বলতে পছন্দ করে না। নমনীয় কণ্ঠে বলল, বড় বাবা, আমার কিছু বলার ছিল। আজিম আহসান বললেন, তুমি পিছনে দাঁড়িয়ে কেন? সামনে এসে বসো, বলো কি বলবে। অর্থে মাথার ওড়নাটা সামনের দিকে টেনে এগিয়ে বসলো অহনিবের পাশে। যদিও আজিম আহসান তার পাশে বসতে বলেছিল, কিন্তু সে বসলো না আপাতত। এক পলক অহনিবের দিকে তাকিয়ে আজিম আহসানকে বলল, আমি আহসান মঞ্জিলের দায়িত্ব নিতে চাইছি না। আজিম আহসান অবাক হয়ে গেল অর্থির কথায়। গম্ভীর মুখে বলল, কেন?
কারণ আমি এই দায়িত্ব পালনের যোগ্য নই। দাদু দিদার মতো সাহসী, ন্যায়পরায়ণতা আর সবাইকে আগলে রাখার ক্ষমতা কিছুই নেই আমার। তোমাকে এসব কিছু নিয়ে টেনশন করতে হবে না। জামাই আছে, আমি জামাইকে সব বুঝিয়ে দিব। সে খুব ভালোভাবে পারবে সবটা সামলাতে। অর্থি এবার অহনীপের দিকে তাকাতেই দেখল অহনীপ ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অর্থি গভীর নয়নে অহনীপের চোখের ভাষা পড়ল। সে ভাষা যেন বলছে, তুমি তোমার মন মতো সিদ্ধান্ত নেওয়ার থেকে আমি তোমার সব সিদ্ধান্তকে সমর্থন করব। তুমি শুধু তোমার মনের কথা জানাও। অর্থি স্বস্তি পেল। মনে মনে আল্লাহকে হাজার শুকরিয়া জানালো এমন জীবনসঙ্গিনী দেওয়ার জন্য, যে মানুষের মন পড়তে পারে। না, সব মানুষের না, শুধু অর্থির মন পড়তে পারে। অর্থি অহনীপের কাছে স্বচ্ছ পানির ন্যায়। ঠিক তেমনি অহনীপ অর্থির কাছে এখন খোলা ডায়েরি, যেখানে না আছে গোপনীয়তা, না আছে কোনো জটিলতা। স্বামী স্ত্রীর বন্ধন, ভালোবাসা তো এমনই হওয়া উচিত। তাহলেই তো একসাথে জীবনযাপন করা সুখময়, সুন্দর হবে। অর্থি আজিম হাসানকে বলল, উনি না, অন্য কেউ, যে আহসান মঞ্জিলের জন্য যোগ্য কর্তা। আজিম হাসান বললেন, কে? অনেক? না, তাহলে? আমার বড় বাবা। তাহলে তোমার বড় বাবাকে বলো। থেমে গেলেন আজিম হাসান। অর্থি কার কথা বলল ভালোভাবে মাথা ক্যাচ করতেই আকাশ ছোঁয়া বিস্ময় নিয়ে বসে রইলেন। অর্থির কথা শুনে শুধু আজিম হাসান না, আতিফ হাসান, রুবি আহসান, নীলা হাসান, রীতা খান, ফয়সাল খান সহ উপস্থিত সবাই আশ্চর্য, চমৎকৃত। কি বলছো তুমি? আমি কিভাবে? অর্থি এবার মিষ্টি হেসে বলল, যেভাবে আমাদের সবাইকে আগলে রেখেছেন। এই তো দেখুন না আমার আব্বুকে, যখন আব্বু কোনো সমস্যায় পড়ে, তার সমাধান না পেয়ে টেনশনের প্রেশার লো করে বিছানায় পড়ে থাকে, তখন আপনি শক্ত হাতে সমস্যার সমাধান করেন। ভাইয়া এত বড় হয়ে গেছে, তবুও আপনাকে আর আব্বুকে ছাড়া সে কোনো কাজে একা হাত দেওয়ার সাহস পায় না। তখন আপনিই তো একা এগিয়ে চলার সাহস যোগান দেন। আপুদেরকে, আমাদেরকে সব সময় চোখে চোখে রেখেছেন, কখন কি লাগবে বলার আগে এনে দিয়েছেন। হাজার ব্যস্ততার মাঝেও আমার মাদের খবর নিয়েছেন। আমাদের সংসারের শিকড় আপনি, আমাদের মাথার উপর ছায়া আপনি, আমাদের ঘর আপনি। তাহলে বলুন, এই যোগ্য মানুষটা থাকতে তার প্রাণপ্রিয় আহসান মঞ্জিল এর দায়িত্ব আমি বা অন্য কেউ কেন নিব? অর্থির কথা শুনে আজিম হাসানের চোখ দুটো ছলছল করে উঠল। এত আবেগ, এত সুন্দর অনুভূতি তিনি কখনো পাননি। বিলকিস রাজিয়া আজিম হাসানদের মা মারা যাবার পরের সময়টা তিনি নিজের সাথে যুদ্ধ করে চালিয়েছেন। যদিও খালামণি ছিলেন আর একমা রূপে, তবুও আজিম হাসান বাস্তব মেনে জীবন পরিচালনা করেছেন। ভেবেছেন আজ যদি খালা রূপে মাটা না থাকতো তাহলে তাদের কি হতো, ছোট ছোট ভাই বোনদের কি হতো। অন্য কেউ মা হয়ে আসলে অবশ্যই বকুল রানীর মতো ভালোবাসতো না, আগলে রাখতো না। মনে মনে হাজার চিন্তা ভাবনা করতে করতে নিজেকে তৈরি করেছিল কঠোর গম্ভীর ব্যক্তিত্ব। একসময় বড় হলেন, বিয়ে করলেন, নিজেরও বাচ্চা কাচ্চা হলো, সাথে দায়িত্বের বোঝা বাড়তে লাগলো। এত সবের মধ্যেও আজিম হাসান বকুল রানী আর আহসান মঞ্জিলকে প্রাণ উজাড় করে ভালোবাসত। বকুল রানী মারা যাবার পর আজিম হাসান আরও গম্ভীর রূপ ধারণ করলেন, কিন্তু সেই সাথে কাঁধে তুলে নিয়েছিলেন পুরো পরিবারকে ভালো রাখার দায়িত্ব। ছোট ভাইকে সঙ্গে নিয়ে এত দূর জার্নি, তার সবাইকে ভালো রাখা, সবার কথা ভাবাই যেন তার মূল কাজ, মূল উদ্দেশ্য। পরিবার তাকে ছাড়া যেমন কুলকিনারাহীন, তেমন পরিবার ছাড়া তিনিও অস্তিত্বহীন। আজিম হাসান অতীত মনে করতেই চোখ দুটো স্থির করলেন মেঝেতে, হয়তো চোখের পানি লুকানোর চেষ্টা। মেঝেতে দৃষ্টি রেখেই তিনি নিস্তেজ কণ্ঠে বললেন, এটা হয় না মা। রানীমার ইচ্ছে ছিল আহসান মঞ্জিলের দায়িত্ব তুমি নাও এবং তা মনোযোগ সহকারে পালন করো। অর্থি আসন ছেড়ে দাঁড়িয়ে বলল, বড় বাবা, আমি আপনার পাশে বসে আপনার বুকে একটু মাথা রাখতে পারি? কথার পিঠে অর্থির এমন উত্তর আজিম আহসান আশা করেননি। অর্থি আজিম হাসানের উত্তরের আগে তার পাশে বসে বুকে মাথা রেখে আদেশ গলায় বলল,
আমি তোমার রানীমা বলছি। আজ থেকে, এখন থেকে আহসান মঞ্জিলের সকল সদস্যর দায় দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করলাম। এবার আদরে গলায় বলল, বকুল ফুল পারমিশন দিয়ে দিয়েছে বড় বাবা, এবার তো তুমি আমার কথা শুনবে। এরপর মাথা তুলে ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ। আজিম হাসানের কি হলো কে জানে। ওর থেকে নিচ থেকে বুকে জড়িয়ে উপস্থিত সবার সামনে চোখের পানি ছেড়ে দিলেন। অর্থির মাথায় হাত বুলিয়ে ছোট্ট করে বললেন, আমার রানীমা। অর্থিও তৃপ্তির হাসি হাসল। তখনই নীলি, নিশি, অনিমা অনেক দৌড়ে এসে অর্থি সমেত জড়িয়ে ধরল আজিম হাসানকে। আজিম হাসান আজ ভালোবাসার বাদসহ চোখে জমিয়ে রাখা অশ্রুর বাঁধও ছেড়ে দিলেন। কেন জানি আজ আর চোখের পানি ধরে রাখতে পারল না। তবে এ কান্না কষ্টের না, খুশির। দুহাত উজাড় করে সন্তানদের আগলে নিলেন বাহুডোরে। সবাই মুগ্ধ হয়ে দেখল বাবা আর সন্তানদের এই সুন্দর মুহূর্ত। এটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত। মা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি এখানে আর থাকতে চাইছি না। কেন চাইছিস না? অহনীপ কিছু বলেছে নাকি ওই মেয়ে কিছু বলেছে? অনিপ কিছু বলেনি আর অর্থীও না। আমার ভালো লাগছে না, তাই আমি চলে যাব। তোর কি মনে হয় ওই 2 টাকার মেয়েকে রাজার সাথে সংসার করতে দিয়ে চলে যাব? কখনোই না। এই সংসার তোর হবার কথা ছিল, কিন্তু ও এসে জুড়ে বসেছে। দাঁড়া, আজ ওকে আমি এই বাড়ি থেকে বের করে তবে দম নিব। বলে শিলা বেগম ফুঁসতে ফুঁসতে অহনীবের রুমে এগিয়ে গেলেন। আহসান বাড়ির সবাই সন্ধ্যার পরপর অনিমা আর আদিলকে নিয়ে সাভারে রওনা হয়েছে। ওনাদের সাথে অহনীব গিয়েছে অফিসে। তার নাকি আজ জরুরি মিটিং আছে, তাই ফিরতেও দেরি হবে। অর্থি রুমে এশার নামাজ আদায় করে বই হাতে প্রস্তুতি নিচ্ছিল পড়ার জন্য। সে মুহূর্তে পিছন থেকে চুলের গোছা শক্ত করে ধরায় ব্যথায় কুকড়ে যায় সে। চোখ মুখ কুচকে পেছনে তাকাতেই দেখল হিংস্র চোখে শিলা বেগম ধরে আছে তাকে। অবাক হয়ে বলল, ফুপি কি করছেন? আমার ব্যথা লাগছে, ছাড়ুন। এ মেয়ে, এই তোর ফুপিকে, হ্যাঁ? খাতির জমাতে আসবি না একদম। বলে হাতের বাঁধন আরও দৃঢ় করল। অর্থি 2 হাতে শিলা বেগমের হাত ধরে সরানোর চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ এই দানবীয় নারীর আক্রমণ থেকে রক্ষা পেতে। সিজিয়া দৌড়ে রুমে এমন দৃশ্য দেখে আটকে উঠল। এত দ্রুত এসে মা এমন কাজ করবে সে ভাবতেই পারেনি। এগিয়ে এসে অর্থিকে ছাড়ানোর চেষ্টা করতে গেলে শিলা বেগম চেঁচিয়ে বলল, দূরে যা এখান থেকে। ওর সাহস হয় কিভাবে আমার মেয়েকে কষ্ট দিয়ে অহনীপের সাথে প্রেমলীলা করার? অর্থি হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমার চুল ছেড়ে দিন। গায়ে হাত তোলা কেমন সভ্যতা এটা? বড় হয়ে ছোট নির্লজ্জদের মতো কাজ করছেন। ক্রমে শিলা বেগম আরও রেগে গিয়ে অর্থিকে বাঁ হাত দিয়ে গায়ে জোরে থাপ্পড় মারে। সিজিয়া চমকে যায়। মাকে তাড়াতাড়ি সরিয়ে আনতে গিয়ে অর্থির ঘাড়ে আঁচড় লেগে কেটে যায়। থাপ্পড়ের আঘাত এতটা ছিল যে ওর মাথা চক্কর দিয়ে ওঠে। সে সময় ঘাড়ে আঁচড় পেয়ে আহ বলে আর্তনাদ করে। টালমাটাল হয়ে দাঁড়িয়ে ঘাড়ে হাত দিয়ে দেখে রক্ত। শিলা বেগম মেয়েকে ধাক্কা দিয়ে আবার অর্থের দিকে এগোতেই সিজিয়া আবার টেনে ধরে। মা, তুমি পাগল হয়ে গেছো? ওকে আঘাত করছো কেন? ও তো অহনীপকে বলেনি ওকে বিয়ে করতে। অহনীপ নিজ ইচ্ছায় ওকে বিয়ে করেছে। তুই কি বুঝবি ওইসব মেয়ের চালাকি? ওরা রূপ দেখিয়ে পুরুষ মানুষকে বশ করে। তা এই মেয়ে অহনীপের সাথে বিয়ের আগেই তো ফষ্টি নষ্টি ছিল, তাই না? কি দেখিয়ে পাগল করেছিস বলতো? শিলা বেগমের উচ্চারিত এক একটা শব্দ অর্থির কানে বিষের মতো লাগলো। অর্থি কিছু বলতে যাবে তখন আবার শিলা বেগম বললেন, ফকিন্নি পরিবার থেকে উঠে আইসা খান বাড়ির বউ হয়ে আমারে সভ্যতা শিখাইতে আইসিস? থাপড়াইয়া গাল লাল করে দিব। অর্থি এবার চেতে গেল। মুহূর্তের মধ্যে দুর্বল খোলস ছেড়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, আপনার মতো সভ্যতা দূর, মানুষত্ব আশা করা বৃথা। মেয়ের বয়সে একটা মেয়েকে এইসব আজে বাজে কথা বলতে আপনার রুচিতে বাঁধে না? অবশ্য রুচিতে বাঁধলে হার তো বলতেন না। আপনার শিক্ষার অভাব আছে, এতে আপনার পরিবারের দোষ নেই। নৈতিকতা, সভ্যতা, মনুষ্যত্ব নিজের থেকে আসে।
নিজের মধ্যে মনুষ্যত্ব না থাকলে অন্য কেউ তা তৈরি করতে পারে না। কেমন মা আপনি? বিবাহিত পুরুষের কাছে মেয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। এতে আপনার মেয়ে কেমন থাকবে সেটাও ভাবছেন না? বলতে বাধ্য হচ্ছি, আপনার চরিত্রে সমস্যা আছে হয়তো, তাই এমন সিদ্ধান্ত নিয়ে আমার সামনে গলাবাজি করছেন। শিলা বেগম অর্থির পাল্টা জবাব শুনে আরও ক্ষেপে গেল। এই তোর মুখ সামলে কথা বল।